আজকে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 13 সন্ধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে সন্ধি সম্পর্কে আমরা যদি খেয়াল করে দেখি আছে যে পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। সন্ধি কাকে বলে? পাশাপাশি ধ্বনি মিলনকে সন্ধি বলে। পরীক্ষা আসতে পারে যে পাশাপাশি ধ্বনি মিলনকে কি বলে? আমরা বলবো সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। যেমন আমি এখন চা আনতে যাই, বাংলা ভাষায় এই বাক্যটিকে মানে সন্ধিসূত্রে অনুযায়ী বলবে আমেকন চানতে যাই বলা যায় না। তবে বাংলা ভাষায় উপসর্গ প্রত্যয় দিয়ে এবং সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করা যায়, সেক্ষেত্রে সন্ধিসূত্র কাজে লাগে। যাই হোক, এখানে বলতেছে আমরা যে জিনিসটা আমাদের কাজে লাগবে, মানে এখানে কিছু কথা বলছে যেগুলো প্রয়োজন নাই, যে বাংলা ভাষায় যেরকম সন্ধি অন্যান্য ভাষায় এরকম সন্ধি না। আর বলতেছে যে আমরা শুধু সন্ধি দ্বারা নতুন শব্দ গঠন করতে পারি তাই না, আমরা উপসর্গ প্রত্যয় এবং সমাসের মাধ্যমে আমরা সন্ধি গঠন মানে নতুন শব্দ গঠন করতে পারি। তো আমাদের যেটা লাগবে এমসিকিউ বিভিন্ন পরীক্ষায়, সেটা হচ্ছে কি যে পাশাপাশি দুটি ধ্বনি মিলনকে কি বলে? আমরা বলবো সন্ধি বলে। সন্ধি কত প্রকার? 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন এবং বিসর্গ। স্বরসন্ধি দেওয়া আছে। স্বরসন্ধি কাকে বলে? আমরা যদি খেয়াল করে দেখি, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে, যদি ভালোভাবে বুঝতে চান যে সন্ধি কাকে বলে, তাহলে আমরা একটু অনেক খেয়াল করে দেখি স্বরসন্ধি বিষয়টা কি। যেমন দেখেন এখানে দেওয়া আছে শুভেচ্ছা। তো শুভেচ্ছারে যদি আমরা ভাঙি, সেটা হচ্ছে আপনার শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। তাহলে এই যে শুভ, শুভ শব্দের শেষে কিন্তু অ আছে। আমরা কিন্তু বলতেছি না যে শুভ, বলতেছি না শুভ, মানে শুভ যোগ অ, শুভ। খেয়াল করেন যে এখানে আমরা বলতেছি শুভ। আমরা একটা জিনিস দিয়ে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন বা বিসর্গ যেটা আছে সেটা আমরা বুঝে ফেলবো। আমরা যদি শুধু শুভেচ্ছাটাকে খেয়াল করে দেখি তাহলেই যথেষ্ট হবে। শুভেচ্ছাকে বাংলা হবে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। ঠিক আছে? তাহলে আপনি খেয়াল করে দেখেন যে এই যে শুভ, এর শেষে কিন্তু অ আছে। শুভ শেষে কি আছে? অ আছে, শুভ। যদি অ না থাকে তাহলে নিচে একটা এভাবে টান দেওয়া থাকবে, এটাকে বলা হয় হসন্ত বা হলন্ত বা হস চিহ্ন বলা হয়। ঠিক আছে? এই টান থাকলে শেষে অ নাই, এটা হবে শুভ। একইভাবে দেখেন আমরা যদি বলি বল, একজন বলবে এটা হচ্ছে বল, একজন বলবে এটা হচ্ছে বল। ঠিক না? এই যে ব আর ল দিয়ে আছে, আমরা কেউ বলতে পারে এটা হচ্ছে বল, কেউ বলতে পারে এটা হচ্ছে বল। আসলে এটা হবে বল, বল হবে না। কেন? প্রত্যেকটা অক্ষরের শেষে অ আছে। যদি অ না থাকে তাহলে চেনার উপায় হচ্ছে, যদি কোনো একটা অক্ষরের নিচে যদি এরকমভাবে টান দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় হসন্ত বা হলন্ত, তাহলে বা হস চিহ্ন। আমরা এটাকে বলবো কি, এটা এখানে অ নাই, বলবো বল। তাহলে এখানে যে আছে, এখন আমরা কি বলবো? এটাকে বলবো বল। বল বলবো কেন? শেষে কিন্তু অ নাই। আর যদি বলেন যে শেষে অ আছে, তাহলে এই হসন্ত চিহ্নটা আমরা দেব না, বলবো এখন বলবো কি বলো। আর হসন্ত চিহ্ন যদি থাকে নিচে, তাহলে বলবো এটার নাম হচ্ছে কি বল, অ নাই। তাহলে খেয়াল করে দেখেন আমরা যে এখানে যে আমরা শুভেচ্ছার আমরা পাইছি, শুভেচ্ছা শব্দে দেখেন এখানে ব নিচে কিন্তু হলন্ত টান দেওয়া নাই বা হসন্ত টান দেওয়া নাই। তাহলে এটা কি হবে? শুভ হবে, এটা শুভ হবে না, শুভ। তাহলে শুভ শেষে কি আছে? অ আছে। তাহলে আমরা এখান থেকে আমরা শেষে পাইলাম কি? অ পাইলাম। ঠিক আছে? এখান থেকে আমরা শেষে অ পেয়ে নিলাম। তা আর ইচ্ছার প্রথমে কি আছে? রস্যই আছে। ইচ্ছার প্রথমে কি আছে? রস্যই আছে। তাহলে একটা শব্দের শেষে, প্রথম শব্দটা শেষে আর দ্বিতীয় শব্দটা যেটা আছে প্রথমে, যে দুইটা অক্ষর আছে এই দুইটা অক্ষরকে বা যে দুইটা বর্ণ আছে সেই দুইটা বর্ণকে আমরা দেখব। যদি দেখি দুইটাই স্বরবর্ণ, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আপনার স্বরসন্ধি। আর যদি দেখেন যে ব্যঞ্জন বর্ণ একটা আছে বা দুইটাই ব্যঞ্জন, তাহলে সেটা বলবো ব্যঞ্জন বর্ণ, মানে ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গর ক্ষেত্রে আমরা দেখবেন যে ওই যে বিসর্গ যেটা খণ্ডত, অনুস্বার, বিসর্গ যে আছে এরকম বিসর্গ থাকবে। যদি বিসর্গ থাকে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে খেয়াল করে দেখেন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি চেনার উপায়, যে কোনো একটা শব্দ, যেমন আমরা এখান থেকে শুভেচ্ছাটাকে মানে বাছাই করলাম, শুভেচ্ছাকে যদি আমরা ভাঙি তাহলে হবে কি শুভ যোগ ইচ্ছা। শুভ নিচে কিন্তু হস চিহ্ন টান দেওয়া নাই, তাই আমরা বলবো শুভ, শেষে অ আছে। আর ইচ্ছার প্রথমে রস্যই আছে। তাহলে কোনো একটা শব্দের শেষে, প্রথম শব্দটা শেষে আর দ্বিতীয় শব্দটার প্রথম যে অক্ষরটা আছে দুইটা আমরা খেয়াল করে দেখব, যদি দুইটাই স্বর হয়, স্বরবর্ণ হয়, তাহলে স্বরসন্ধি।
যদি একটা ব্যঞ্জন পাই বা দুইটাই ব্যঞ্জন পাই, মানে ব্যঞ্জন থাকলে একটা ব্যঞ্জন থাকলেও সেটা ব্যঞ্জন সন্ধি হবে, আর দুইটা স্বর থাকলে একমাত্র স্বরসন্ধি। স্বরসন্ধি তখনই বলবো যদি দুইটাই স্বর থাকে। আর ব্যঞ্জনের বেলায় দুইটা ব্যঞ্জন হলেও ব্যঞ্জন, একটা ব্যঞ্জন থাকলেও ব্যঞ্জন। আর বিসর্গ চেনার উপায় কি? এই যে এরকম বিসর্গ চিহ্ন যে খণ্ডত্ব অনুস্বার বিসর্গতে থাকে এটা থাকবে। তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন এখন সবগুলো একই রকম হয়ে যাবে, আর কোনো কিছু নতুন করে শেখা লাগবে না, এখানেই শেষ। দেখেন উত্তরাধিকার বাংলায় উত্তর যুগ অধিকার, উত্তর শেষে অ আছে, উত্তর না। উত্তর হলে কি থাকলো? নিচে একটা হলন্ত টান, এভাবে হসন্ত টান থাকতো, যেহেতু নাই তাহলে উত্তর শেষে অ আছে, আর অধিকারে ও আছে, অ প্লাস অ। এই যে এখানে এই সূত্রটা দেওয়া আছে দেখেন, ও অথবা আ সাথে যদি ও অথবা আ যোগ করা হয় তাহলে সরাইয়া হয়। ও অথবা আ সাথে যদি ও অথবা আ যোগ করি তাহলে সরাই আ হয়। যেমন দেখেন উত্তরের মাঝে অ আছে আর অধিকারে অ আছে, দুইটাই অ মাঝখানে যোগ, দুইটা অ যুক্ত করে আ হয়েছে, ঠিক আছে। অথবা দেখেন এখানে দেখছে আশা অতীত, আশা যোগ অতীত, এখানে আশার শেষে কিন্তু আকার আছে, আকার মানে কি? সরাই আ। আর অতীতের অ আছে, তাহলে প্রথমটা সরাইয়া পরে হচ্ছে গিয়ে অ, দুইটা মিলে কি হয়েছে? আকার হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটা কোন ধ্বনি? স্বরসন্ধি বা কোন সন্ধি? স্বরসন্ধি। যেমন অতীন্দ্রিয়, অতিযোগ ইন্দ্রিয়, পরীক্ষা পরিযোগ ইক্কা। এই যে পরীক্ষা পরিযোগ ইক্কা, এখানে প অন্তঃস্থ রসিকার। এখন অনেকে বলতে পারে যে দেখেন সবার শেষে তো কি আছে? অন্তঃস্থ রয়েছে সবার শেষে। আসলে না, অন্তঃস্থ সবার শেষে না। আপনি যদি কম্পিউটারে টাইপ করেন বা মোবাইলে টাইপ করেন তাহলে প্রথমে প টাইপ করতে হবে, তারপর অন্তঃস্থ র টাইপ করতে হবে, তারপর কিন্তু রসিকাটা দিতে হয় কম্পিউটারে। তাহলে শেষে কোনটা আসছে? রসিকার আসতেছে। হইতে পারে আমরা লিখে ফেলি, খেয়াল করে দেখেন অনেকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করেন এই যে পরীক্ষা, অনেকে ভাবতে পারে যে পরিযোগ ইক্কার পরিণত অন্তঃস্থ র সবার শেষে, তাহলে এখানে বুঝি অন্তঃস্থ র আছে আর পরেরটা দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ই আছে, কিন্তু আসলে ভুল। এটা কি? এটা ভুল। কেন? আমরা যদি পরি লিখি, যদি মোবাইলে কিবোর্ড দিয়ে আমরা টাইপ করি অথবা কম্পিউটারে কিবোর্ড দিয়ে যদি আমরা টাইপ করি, পরি লিখতে হলে আমাকে মোবাইল অথবা কম্পিউটার যে কোনো কিবোর্ড দিয়ে টাইপ করলে আমাকে লিখতে হবে প্রথমে প লিখতে হবে, তারপর কিন্তু অন্তঃস্থ র লিখতে হবে, তারপর কিন্তু রসিকা দিতে হয়। আগে কিন্তু রসিকা দিলে প এর পরে যদি আমি রসিকা দিই তাহলে প রসিকার পি হয়ে যাবে। বোঝা গেছে? হইতে পারে যে আপনি কি করেন যে আপনি প্রথমে প লেখেন, কাথায় মানে খাতায় লেখবার সময় হইতে পারে যে আপনি প্রথমে প লেখেন তারপর আপনি রসিকা দেন। প্রথমে খাতায় প লেখেন, তারপর কি দেন? রসিকার দেন, তারপর অন্তঃস্থ র দেন। এটা হচ্ছে আপনার দোষ। কিন্তু মোবাইল বা কম্পিউটারে টাইপ যদি করেন, যা আসলে অরিজিনাল সঠিক কোনটা, মোবাইল বা কম্পিউটারে টাইপ করলে প্রথমে দেখবেন প দিতে হবে, তারপর অন্তঃস্থ র দিতে হবে, তারপর রসিকা দিতে হবে, তাহলে শেষে কোনটা আসছে? রসিকার আসতেছে। আমরা ছোটোবেলা থেকে আগে রসিকা দিয়ে তারপর অন্তঃস্থ র দিই, এটা আমাদের দোষ। কিন্তু একজ্যাক্ট বর্ণমালায় পর পরে অন্তঃস্থ র তারপর রসিকা দিতে হয়। তাহলে বোঝা গেল যে রসিকাটা কিন্তু 3 নাম্বারে, মানে সবার শেষে। প্রথমে প লিখতে হবে, তারপর অন্তঃস্থ র, তারপর রসিকার। তাহলে সবার শেষে কিন্তু রসিকারই পড়তেছে। তাহলে এখানে পরীর রসিকার আছে, পরী থেকে আমরা কী পাইতেছি? রসিকার পাইতেছি। আর ইক্কার থেকে আমরা কী পাইতেছি? দীর্ঘ ইকার পাইতেছি। ইক্কার থেকে আমরা দীর্ঘ ইকার পাইতেছি। তাহলে বোঝা গেল প্রথমটা থেকে রসিকার, পরেরটা থেকে কী পাইলাম? দীর্ঘ ইকার পাইতেছি। তাহলে দুইটাই তো স্বরবর্ণ, তাহলে কী হবে? এটা স্বর সন্ধি হবে। ঠিক আছে? দেখেন, আর দেখেন এখানে দেওয়া আছে রসিকার অথবা দীর্ঘইকার যদি প্রথমটা থাকে, আর দ্বিতীয়টাও যদি রসিকার অথবা দীর্ঘইকার যে কোনো একটা থাকে, দুইটা মিললে কিন্তু দীর্ঘইকার হয়। এগুলো সূত্র আমাদের শিখতে হবে। ঠিক আছে? সূত্রগুলো আমাদের শিখতে হবে। পরীক্ষায় কিন্তু আসবে যে এভাবে থাকবে যে পরীক্ষা এটাকে ভাঙো, তা আমরা ভাঙবো পরীক্ষা পরিযোগ ইক্কা। অথবা পরীক্ষা আসতে পারে যে পরীক্ষা কোন সন্ধি, এটা কি স্বর, ব্যঞ্জন নাকি কি? তাহলে আমরা পরীক্ষা যদি আমরা ভাঙা জানি পরিযোগ ইক্কা, তাহলে তো আমরা বুঝতে পারবো যে পরি শেষে রসিকার আছে আর ইক্কার প্রথমে দীর্ঘিকা আছে, দুইটা যেহেতু স্বরবর্ণ তাই আমরা বলবো যে এটা স্বরসন্ধি। এভাবে আমরা শিখতে পারি। তারপর দেখেন মরুদ্যান, শুভেচ্ছা, মরুযোগ উদ্যান, শুভেচ্ছা দেশে শুভযোগ ইচ্ছা, সূর্যোদয়, সূর্য যুগ উদয়, সূর্য যুগ উদয়। খেয়াল করে দেখেন
সূর্যোদয়ের মধ্যে সূর্য শেষে কি আছে? অ আছে। জ নিচে কিন্তু অসন্ত এরকম টান দেওয়া নাই, তাহলে শেষে কি আছে? এটা শেষে ও আছে। সূর্য বলি না, সূর্য না, সূর্য অ বলতেছি। তাই প্রথমে অ আছে আর উদয়ের রস্যু আছে, তাহলে দুইটা মিলে কি হয়েছে? সূর্যোদয়। তাহলে আমরা বলতে পারি যে প্রথমটার মধ্যে অ আছে, শেষেরটার মধ্যে কি আছে? উদয়ের রস্যু আছে, দুইটাই স্বরবর্ণ, তাই স্বরসন্ধি। আমরা বাংলাটা শিখব, বাংলাটা শিখতে হবে আর শিখতে হবে যে এটা কি ধরনের সন্ধি। মহর্ষি, মহাযুগ, ঋষি। শীতার্থ, শীতযুগ, ঋত। শীতযুগ ঋত না, শীতযুগ ঋত। ঠিক আছে, শীত না মনে রাখতে হবে, যেখানে যে শীতার্থ দেওয়া আছে এটা কিন্তু শীত হবে না, শীত। কারণ শীত হলে নিচে হসন্ত টান দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে নিচে হসন্ত দেওয়া নাই বা হলন্ত দেওয়া নাই, তাই এটা শীত না হয়ে শীত হবে। শীতযুগ ঋত। তারপরে জৈনিক, জনযুগ এক। বন ঔষধি, বনযুগ ঔষধি। তারপরে দেওয়া আছে আপনার প্রত্যেক, প্রতিযুগ এক। ঠিক আছে, তারপরে স্বল্প, সুযুগ অল্প। পিত্রালয়, পিতৃযুগ আলয়। পিতৃ শেষে কিন্তু রিকার দেওয়া আছে আর আলয়ের আ দেওয়া আছে, তাই দুইটাই কিন্তু স্বরবর্ণ। শয়ন, সে যুগ অন। নায়ক, নয় যুগ অক। গবাদি, গু যুগ আদি। নাবিক, নৌ যুগ ইক। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, কিছু স্বরসন্ধি আছে যে সূত্র মেনে চলে না, সেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। কোনটা? কুল যুগ অটা, কুলটা। আর সূত্র অনুসারে হবার কথা ছিল কি? কুলাটা। গু যুগ অক্ষ, গবাক্য হবার কথা ছিল গবক্ষ। তাহলে বোঝা গেল যে এটা সূত্র মেনে চলে না। তাহলে আমরা শিখব যে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে কি আপনার কুল যুগ অটা, কুলটা। আর শিখব কি? গু যুগ অক্ষ, গবাক্য এটা। আর কুল যুগ অটা, কুলটা, কুলটা এবং গবাক্য, এটা দুইটা শিখব। যদি বলে গবাক্য ভাঙেন, বলবো গু যুগ অক্ষ, কুলটা, কুল যুগ অটা। এটা কোন ধরনের? এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এখন ব্যঞ্জন সন্ধি আসেন। ব্যঞ্জন সন্ধি বলছেন যে দুইটা যদি ব্যঞ্জন থাকে বা একটা ব্যঞ্জন থাকলে, যে স্বর একটা আর একটা ব্যঞ্জন, অথবা দুইটাই ব্যঞ্জন হইলে ব্যঞ্জন সন্ধি বলা হয়। যেমন দেখেন স্বর যুগ চ, শরৎ ছয়। যেমন কথার ছলে, দেখেন এখানে আছে কথার ছলে, কথা যুগ ছলে, কথার ছলে। পরিচ্ছেদ, পরিযুগ ছেদ, পরিচ্ছেদ। এখন প্রশ্ন হতে পারে এই পরিচ্ছেদ নিয়ে আমরা একটু আলোচনা করি। পরিচ্ছেদ খেয়াল করে দেখেন, এই যে পরি, আমরা আগে বলছিলাম পরিরে আমরা বাংলা কি পাই? প্রথমে কম্পিউটারে বা মোবাইলে টাইপ করলে আমরা বলতেছি প্রথমে প লিখতে হবে, তারপর অন্তঃস্থ র লিখতে হবে, তারপর কি দিতে হবে? তারপর রস্যিকা দিতে হবে। তাহলে শেষে কি আছে? রস্যিকা। তাহলে পাইলাম পরি থেকে পাইলাম আমরা রস্যই। আর ছেদ লিখতে গেলে অনেকে ভাবতে পারে যে এই যে প্রথমে একার আছে, ছেদের তো প্রথমে একার আছে। আসলে ছেদের প্রথমে একার না, প্রথমে ছ আছে। ছেদ লিখতে হলে প্রথমে কি আপনি একার দেবেন কম্পিউটারে? আমরা যদি খাতায় লিখি তাহলে প্রথমে কিন্তু একার দিয়ে তারপর কিন্তু চ লিখি, ঠিক না? খাতায় লিখলে প্রথমে একার দিই, তারপর আমরা চ লিখি, কিন্তু আমরা বলতেছি এটা কিন্তু ভুল নিয়মে লেখা হয়। তাহলে সঠিক নিয়মে কীভাবে লেখা? আপনি যে মোবাইলে কিবোর্ডটা দেখেন চেক করে, প্রথমে আপনাকে ছ লিখতে হবে, তারপরে একার দিতে হবে। তাহলে প্রথমে কি লিখলেন? ছ। তাহলে বোঝা গেল যে পরি থেকে আপনি রশ্মি পাইলেন, আর ছেদ থেকে প্রথমে কি পাইলেন? ছ পাইলেন, ছ। কারণ এখানে একার নাই, কিন্তু প্রথমে ছ লেখছেন। মোবাইলে টাইপ করে দেখেন যে প্রথমে ছ লেখছেন। তাহলে প্রথমটা পাইলাম রস্যই মানে স্বরবর্ণ, পরটা পাইলাম কি? ব্যঞ্জন বর্ণ পাইলাম। তাই আমরা বলছি যে একটা ব্যঞ্জন বর্ণ পাইলো সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি বলা হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বোঝা গেছে? আমরা কম্পিউটারের টাইপটা আপনার দেখতে হবে, যে কম্পিউটার বা মোবাইলে কিবোর্ডের টাইপ। কি বললাম যে পরি লিখতে গেলে আমাকে রস্যইকে আগে শেষে লিখতে হয়, আর ছেদ লিখতে গেলে এক আর আগে লিখতে হয় না, ছ আগে লিখতে হয়। মোবাইলে টাইপ করে দেখেন তাহলে বুঝবেন যে ছ আগে লেখেন না ছেদের এক আরটা আগে লেখেন। তাহলে হচ্ছে ব্যঞ্জন। আমরা মুখস্থ শিখে ফেলবো যে ভাঙাটা। একেবারে দেখেন এখানে আছে দিগন্ত, দিক যুগ অন্ত। দিগন্ত কেন সেটা এখানে দেওয়া আছে, যে বলতেছে ক, চ, ট, ত, প এগুলো থাকার পরে যদি স্বর হয় তাহলে ক হয়ে যাবে গ, চ হয়ে যাবে আপনার বর্গীয় জ, ট হয়ে যাবে ঢ, এটা দিছে। বুঝা গেছে? মানে এখানে দেওয়া আছে যে একটা সহজ কথা উত্তর যদি আমরা দিই, এখানে যেটা প্রথমটায় যদি এখানে যে প্রথমটা আছে দিগন্ত, ক আছে, এক যদি থাকে তাহলে হবে এক, থাকলে হবে 3। মানে এখানে দিকের যে ক আছে, ক খ গ গ মধ্যে এটা কত নাম্বার? 1 নাম্বার ক। আর গ কত নাম্বার? 3 নাম্বার। তাহলে প্রথম শব্দে যদি ব্যঞ্জন বর্ণের 1 নং অক্ষরটা থাকে
তাহলে পরবর্তীতে হয়ে যাবে কত নং হয়ে যাবে 3 নং হয়ে যাবে, মানে গ হয়ে যাবে। একেবারে চ থাকলে চ ছ বর্গীয় জ ঝ নিয় চ তো সে এই সিরিয়ালের প্রথমটা, তাহলে থাকলে কি হয়ে যাবে চ ছ বর্গীয় জ চ ছ বর্গীয় জ, তাহলে 3 নম্বর বর্ণটা কোনটা বর্গীয় জ হয়ে যাবে। একেবারে যদি ট থাকে তাহলে ট সিরিয়ালে 3 নাম্বার কোনটা ট ঠ ঢ, ট ট ঢ, এই যে ড হয়ে যাবে। তাহলে বোঝা গেল এটা বলছে যে কোনো একটা শব্দের প্রথমে যদি ক থাকে 1 নাম্বার, বা ছ ছ সিরিয়ালে যদি ছ থাকে, বা ট ট সিরিয়ালে ট থাকে, ত ত বা ত বা ফ ফ যদি প থাকে, মানে 1 নাম্বারটা থাকে, তাহলে হয়ে যাবে 3 নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, ওইটাতে আছে এখানে। দিক থাকলে দিগন্ত ক হয়ে যাবে, সৎ থাকলে সদুপায়, সৎ কিন্তু এই যে খণ্ডত কিন্তু ত এর অর্ধেক, এর আগে আমরা পড়েছি এখানে যে সতের খণ্ডত আছে এটা কিন্তু ত এর অর্ধেক, ত থ দ সিরিয়ালে 3 নাম্বার হচ্ছে দ, তাই সদুপায় হয়ে গেছে। খণ্ডত মানে কি ত এর খণ্ড অর্ধেক। তারপর দেখেন দেখছে স্বরধ্বনিগুলো ঘুষবৎ হয়, মনে রাখতে হবে স্বরধ্বনি ঘুষবৎ হয়, তাই এগুলো 3 নাম্বার হয়ে যায়, ওই যেখানে দেওয়া দিচ্ছে 3 নাম্বার যে হয়ে যায়, 1 নাম্বার সাথে 3 নাম্বারটা মিলবে সিরিয়ালে। আরও আছে দেখেন যেমন চলচ্চিত্র, চলত যুগ চিত্র, চ হয়ে গেল ত। ঠিক আছে, এটা অন্যভাবে আবার ভিন্নভাবে নিয়ম দিয়ে দিছে। বিপজ্জনক, বিপদ যুগ জনক, বর্গীয় জ হয়ে গেছে দ। উল্লাস উথ যুগ লাস, ল হয়ে গেছে ত, ল এর প্রভাবে ত হয়ে গেছে ল। ঠিক আছে, বাগদান ক হয়ে গেছে গা দ, বাগদান, এটা তো আমরা আগেই বলছি, ক হয়ে যাবে গ, আর ত হয়ে যাবে, এটা আছে এটা চলচ্চিত্র। তন্মধ্যে তন্মধ্যে হয়ে গেছে, অর্থাৎ তো এর প্রভাবে দন্তন্য হয়ে গেছে, 3 নাম্বার হয়ে গেছে কি। একেবারে সমযুক্কা সংখ্যা, ম হয়ে গেছে উম। সঞ্চয়, ঠিক আছে, সমযুগ ছয়, তাহলে ম হয়ে গেছে ইয়। সমতাপ, সমযুগ তাপ, তো মানে ম হয়ে গেছে দন্তন্য। সম্মান, ম এর প্রভাবে ম অপরবর্তী হয়ে গেছে। ষষ্ঠ, ষষ যুক্ত থ হয়ে গেছে ট। এটা কিভাবে হইলো আপনি খেয়াল করে দেখেন, এখানে একটা সূত্র আছে, আমরা যদি খেয়াল করে দেখি তাহলে সহজে আমরা ব্যাখ্যা, এখানে যে আছে এগুলো কম দেওয়া আছে, আগের বইগুলোতে মানে সন্ধি নিয়ে অনেক বিশাল ছিল। আচ্ছা দেখেন এখানে আমরা একটা সূত্র আছে যে কোনো জায়গায় যদি ত দেখেন তাহলে চ হয়ে যাবে, ঠিক আছে, আর দ যদি দেখেন তাহলে সেটা বর্গীয় জ হয়ে যাবে, এটা একটা সূত্র। আর ত দেখলে মানে লটা যে আছে তোর পাবে ত কি হয়েছে গা, তোর পাবে লটা কি ল হয়ে গেছে গা, মনে রাখতে হবে ওই যে প্রথমটা ত ছিল কিন্তু পরেরটা চ ছিল, এটার প্রভাবে ডাবল হয়ে গেছে, মানে খণ্ড তো থাকলে পরে শব্দটার মধ্যে যেটা থাকবে ল থাকুক বা ছ থাকুক এটা ডাবল হয়ে যায়। একইভাবে দেখেন বাগদানের মধ্যে ক হয়ে গেছে কি দ হয়ে গেছে, এটা তো আমরা আগে বলছি 1 নং থাকলে 3 নং হয়। আরেকটা যেটা আমাদের সূত্র দরকার সেটা হচ্ছে কোনো একটা শব্দে যদি উম্ম থাকে, ইয় থাকে, দন্তন্য থাকে, তাহলে সেটা ম হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন সংখ্যার মধ্যে দেখেন উম আছে, তাই এটা ম হয়ে গেছে সমযুক্তা। সঞ্চয়ের মধ্যে কিন্তু ইয় আছে, তাই ইয়টা কি হয়েছে গা, নিয়টা বা ইয়টা কি হয়েছে ম হয়ে গেছে। সন্তাপের মধ্যে কিন্তু দন্তন্য আছে, এই সন না হয়ে ম হয়ে গেছে, অর্থাৎ দন্তন্য ম হয়ে গেছে। আর ম থাকলে মই হবে, ম থাকলে ম হবে। তাহলে আমরা একটা সূত্র শিখলাম, কোনো একটা শব্দে যদি উম থাকে, ইয় থাকে, দন্তন্য থাকে বা ম থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে ম হয়ে যাবে। যেমন দেখেন সংবাদ, সংবাদের বাংলা হবে সমযুগবাদ, ঠিক আছে, কারণ এটা হচ্ছে অনুস্বার থাকলে তাও ম হয়ে যাবে। আর এটা দেওয়া আছে কি যে মূর্ধন্যস্বর প্রভাবে কি হয়ে গেছে থ হয়েছে গা ট হয়ে গেছে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি সহজ ভাষায় এক কথায় উত্তর দিই, এখানে ব্যঞ্জনের যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা যদি আমরা এক কথা দিই, নর্মালি যে চলচ্চিত্র চলযুগ চিত্র, বিপজ্জনক বিপজ্জনক, উল্লাস উৎযুগ লাস, উল্লাস হয়েছে, বাক যোগদান বাগদান হয়েছে। আমরা বলতেছি যে কোনো একটা শব্দে যদি আমরা দেখি অনুস্বার বা ম দেখি বা ইয় দেখি বা দন্তন্য দেখি বা ম থাকে, তাহলে সেটা ম হয়ে যাবে। যেমন দেখেন সম্মান সমযুগ, সন্তাপে দন্তন্য আছে, দন্তন্য হয়ে গেছে ম। সঞ্চয়ে ইয় আছে, এটা হয়েছে ম। সংখ্যায় উম আছে, সেটা হয়েছে ম হয়ে গেছে। এই যে এই শব্দগুলো এভাবে হয়েছে। আর ষষ্ঠ যেটা, এটা হয়েছে আরেকভাবে, অর্থাৎ বলতেছে কি যে ষষ্ঠ নিয়মটা হচ্ছে কি আপনার যদি ঠ থাকে, বড় ঠ যদি থাকে তাহলে কি হবে ত হয়ে যাবে। আর শুরুর ট যদি থাকে
তাহলে কি হবে, ত হয়ে যাবে, সেটা একটা সূত্র। ষষ্ঠর মধ্যে দেখেন বড় ঠ আছে, বড় ঠ, ট ঠ, বড় ঠ থাকলে সেটা হবে কি বড় থ। আর শুধু ত, শুধু যদি মানে ঠ থাকতো, ঠ মনে করেন এই ঠ থাকতো, তাহলে ত হয়ে যেত। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি ষষ্ঠর মধ্যে যদি ট ঠ বড় ঠ থাকে তাহলে ত হয়ে যাবে। মুছে ফেলি, তাহলে এক কথায় আমরা উত্তর দিই, এই শেষের নিয়মটা আমরা উত্তর দিই। সহজ কথা, ট থাকলে এই ট যদি থাকে তাহলে সেটা হইব ত, আর বড় ঠ থাকলে সেটা হবে থ। ঠিক আছে, যেমন দেখেন ষষ্ঠর মধ্যে আপনি দেখেন ষষ্ঠর মধ্যে ষষ্ঠ শব্দটা বড় ঠ আছে, তাই সেটা হচ্ছে কি থ হয়ে গেছে, এইটাই। তাহলে এখানে দুইটা সূত্র আমরা এখান থেকে দিতে পারি। এক, অনুস্বার উম ইয় দন্তন্য ম যদি থাকে তাহলে ম হয়ে যাবে, আর ট থাকলে ত, আর ঠ থাকলে থ হয়ে যাবে, এইটা। নিচে দেখেন কিছু আছে, নিপাতনে সিদ্ধ স্বরে সন্ধি আছে। আমরা যদি দেখি নিপাতনে সিদ্ধ স্বর মানে নিপাতনে সিদ্ধ স্বরে সন্ধি আমরা উপরে আলোচনা করছি। এখানে দেখবেন কিছু আছে ব্যঞ্জনের নিয়ম মানে না, সেগুলো বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলা হয়। যেমন ঘুষপদ, গু যুগ পদ, একাদশ, এক যুগ দশ, বৃহস্পতি, বৃহৎ যুগ পতি, এই তিনটা হচ্ছে আপনার সিদ্ধ নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাই এটা মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে ব্যতিক্রম। পরীক্ষা আসবে যে ঘুষপতি এটা কোন ধরনের সন্ধি, আমরা বলবো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এবার আসেন বিসর্গ। বিসর্গের মধ্যে বিসর্গ চিহ্ন থাকবে। যেমন দেখেন বিসর্গ বিদ্যমান থাকে, কোন একটা শব্দে দেখেন বিসর্গ দেয় আছে, প্রশ্নেই বিসর্গ আছে, মনোকষ্ট, মনোযোগ কষ্ট, অধপতন, অধযোগ পতন, বিসর্গ দেয়া আছে, বয়সন্ধি, বয়যোগ সন্ধি। আবার বিসর্গ উ হয়ে যায়, যেমন দেখেন এখানে মনোযোগ, খেয়াল করে দেখেন এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। নর্মালি প্রশ্নের মধ্যে দেখবেন যে বিসর্গ দেওয়া আছে, অধপতন শব্দটা আসলে বিসর্গ দেওয়া আছে, তাই ভাঙলেও বিসর্গ থাকে, এটা এক নম্বর সূত্র। দুই নম্বর বলতেছে দেখেন মনোযোগের মধ্যে কিন্তু বিসর্গ দেয় না, কিন্তু যে মনর মধ্যে উকার আছে, মনু, মন যুগ উকার, এই উ যেটা আছে উকারটা এটা বিসর্গ হয়ে গেছে। তিরুদান দেখেন তিরু অন্তস্থর সাথে যে উকারটা আছে এটা কি হচ্ছে বিসর্গ হয়েছে। তপুবনের প সাথে যে উকার আছে এটা বিসর্গ হয়েছে। দুই নম্বর বলতেছে যে উকার থাকলে সেটা বিসর্গ হয়ে যায়। তিন নম্বর বলতেছে যে অন্তস্থ র থাকলেও সেটা বিসর্গ হয়ে যায়। নিরাকারে দেখেন নিরাকার, তাহলে বিসর্গ অন্তস্থ হয়ে যায়। যেমন দেখেন নিরাকারে যে অন্তস্থ র আছে নি যুগ বিসর্গ, আর নিরা যে আকারটা আসলো নিরা অন্তস্থ র সাথে আকার আছে, এটা হচ্ছে আকার হয়ে গেছে। একবারে পুনর্মিলন দেখেন পুন, আর ওই যে রেফ আছে রেফও কিন্তু অন্তস্থর, পুনর রেফ কিন্তু অন্তস্থর, ঠিক না? এই যে পুনরে যে এই যে উপরে রেফ আছে, পুনরের উপরে রেফ আছে, রেফও কিন্তু অন্তস্থর। তাহলে রেফও যেহেতু অন্তস্থর তাহলে আমরা বলতে পারি পুনর সাথে উপরে কী দিলাম রেফ আছে, এই রেফটা দিলাম বিসর্গ প্লাস মিলন। আশীর্বাদে দেখেন আশীর্বাদের মধ্যে কি আছে, উপরে রেফ আছে, রেফ মানে অন্তস্থর, তাহলে আশির সাথে বিসর্গ লাগবে, আশি অন্তস্থর বিসর্গটা কী হয়েছে গা, ওই যে রেফ যেটা আছে এটা বিসর্গ হয়ে গেছে, রেফটা বিসর্গ হয়ে গেছে, আর বাদ তো ঠিকই আছে। 4 নাম্বার বলতেছে আপনার, আমরা যদি দেখি যে 3 নাম্বার হচ্ছে উকার হয়ে যায়, 4 নাম্বার রেফ বা অন্তস্তর আর রেফ একই কথা, সেটা বিসর্গ হয়ে যায়। 4 নাম্বার বলতেছে যে তালব্যস্য মূর্ধন্যস্য এবং দন্তস্য যদি থাকে তাহলে সেটাও বিসর্গ হয়ে যায়। কি বললাম, কোনো একটা শব্দে যদি তালব্যস্য থাকে, মূর্ধন্যস্য বা দন্তস্য থাকে তাহলে সেটাও কি হয়ে যাবে বিসর্গ। যেমন দেখেন নিশ্চয়, দন্ত ন রসিকা নি, আর তালব্যস্য যেটা আছে এটা হচ্ছে কি বিসর্গ হয়ে গেছে, আর চয় তো ঠিক আছে। দুষ করে দরসুকা দু, আর ওই যে মূর্ধন্যস্য আছে এটা বিসর্গ হয়ে কর। পুরস্কারের পুরো ঠিকই আছে, আর দন্তস্য জায়গা তো এসে কি বিসর্গ, আর ক আকার কা অন্তঃস্থর কার তো ঠিকই আছে। আবার কিছু কিছু সন্ধি পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, যেমন দেখেন নীরব, এটা আবার অন্যরকম। কি হচ্ছে নীরব হবে কি দীর্ঘিকার আসলো, দীর্ঘইকার আসলো, এটা রস্যিকার হয়েছে, নীরব এসে নিযুগ রব, নিরস দীর্ঘইকার কিন্তু আসলো নিরস, দীর্ঘইকার কি হয়েছে রস্যিকার হয়ে গেছে গা নিরস। নীরব দীর্ঘইকার কিন্তু আসলো, কিন্তু এটা রস্যিকার হয়েছে গা নিযুগ রোগ। এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই হলো বিসর্গ সন্ধি। এখানে কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। পরবর্তী আমরা পরিচ্ছেদ 14 শব্দ দ্বিত্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব।